দেশে বার্ষিক যে পরিমাণ ভূমিকম্পে হয় তার ২৮% ঢাকার আশেপাশে। এই পরিসংখ্যান যেন দেখিয়ে দিচ্ছে বড় এক কম্পনের সময় ঘনিয়ে এসেছে। ঢাকার তলদেশটা আসলে কেমন? ভূতাত্ত্বিক গবেষণা বলছে ৫টি সক্রিয় ফল্ট ঢাকাকে ঘিরে রেখেছে। ইন্ডিয়ান, বার্মিজ, ইউরেশিয়ান এই ৩টি টেকটনিক প্লেটের সংঘর্ষস্থলে বাংলাদেশের অবস্থান। আর ঢাকাকে ঘিরে থাকা ৫টি ফল্ট লাইনেই আছে ৭ বা তার বেশি মাত্রার ভূকম্পনের রেকর্ড। ঢাকা এখন বিশ্বের দ্রুততম বর্ধনশীল মেগাসিটিগুলোর একটি। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ অনুযায়ী বর্তমানে ২২ মিলিয়ন মানুষের এই শহর ২০৫০ সালের আগেই জাকার্তাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরীতে পরিণত হতে পারে। প্রতিদিন প্রায় ২,০০০ মানুষ ঢাকায় যুক্ত হচ্ছে। কিন্তু যেভাবে এই নগরী আকাশচুম্বী কংক্রিটে জেগে উঠেছে, সেভাবে কি আমরা নিচের মাটিটিকে বুঝতে পারছি? নরসিংদীর মাধবদীতে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্প যেন ঢাকাকে চোখ খুলে দেখার আরেকটি সুযোগ দিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের কম্পনে ১০ জন নিহত, ৬৩০ জনের বেশি আহত এবং শতাধিক ভবনে ফাটল দেখা দেয়। পরের দিন ৩.৭ ও ৪.৩ মাত্রার আফটার শক এবং ২৭ নভেম্বরের ৩.৬ মাত্রার কম্পন শুধু ভয় দেখায়নি, বিশেষজ্ঞদের সতর্কবার্তাকে জোরালো করেছে। এর মধ্যেই আজ সকালে ৬টা ১৪ যে ভূমিকম্পটি হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। গত ৫ বছরে বাংলাদেশে ৩৯টি ভূমিকম্প হয়েছে, যার ১১টি ঢাকার ৮৬ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে। দেশে বার্ষিক যে পরিমাণ ভূমিকম্পে হয় তার ২৮% ঢাকার আশেপাশে। এই পরিসংখ্যান যেন দেখিয়ে দিচ্ছে বড় এক কম্পনের সময় ঘনিয়ে এসেছে। ঢাকার তলদেশটা আসলে কেমন? ভূতাত্ত্বিক গবেষণা বলছে ৫টি সক্রিয় ফল্ট ঢাকাকে ঘিরে রেখেছে। ইন্ডিয়ান, বার্মিজ, ইউরেশিয়ান এই ৩টি টেকটনিক প্লেটের সংঘর্ষস্থলে বাংলাদেশের অবস্থান। আর ঢাকাকে ঘিরে থাকা ৫টি ফল্ট লাইনেই আছে ৭ বা তার বেশি মাত্রার ভূকম্পনের রেকর্ড। আরাকান নোয়াখালী ফল্ট লাইনে ১৭৬২ সালে ৮.৫ মাত্রার ভূমিকম্প হয়। এই ফল্ট লাইনটি এখনও বেশ সক্রিয়। সাম্প্রতিক কম্পনগুলো নরসিংদী ফল্টকে নতুন করে আলোচনায় এনেছে। ঐতিহাসিক রেকর্ডে ৭ মাত্রার কম্পন হয়েছে এই ফল্টে। সিলেট আসাম ফল্টে ১৯১৮ ও ১৯৬৯ সালে দুবার ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ফল্ট লাইনগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় ডাউকি ফল্ট ও মধুপুর ফল্ট। রেকর্ড বলছে ১৮৯৭ সালে ৮.১ মাত্রার গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক ঘটেছিল এই ফল্টে। আর মধুপুর ফল্ট ছিল ১৮৮৫ সালের ৭.৫ মাত্রার কম্পনের কেন্দ্র। ভূতাত্ত্বিকদের মতে এই ফল্টগুলোতে বড় কম্পনের পুনরাবৃত্তি চক্র ৩৫০ থেকে ৯০০ বছর। অর্থাৎ প্রতিটি ফল্টেই এখন নতুন শক্তি সঞ্চয়ের পর্যায়ে। কিন্তু ঢাকার জন্য অপেক্ষা করছে আরও বড় হুমকি, ব্লাইন্ড ফল্ট। ভূপৃষ্ঠে দৃশ্যমান ফল্ট চিহ্নিত করা যায়, কিন্তু এসব ব্লাইন্ড ফল্ট গভীর থেকে হঠাৎ ব্যাপক ধ্বংসাত্মক কম্পন সৃষ্টি করতে পারে। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল হাসান জানিয়েছেন, সাম্প্রতিক জরিপে ঢাকা নরসিংদী অঞ্চলে একটি নতুন সক্রিয় ব্লাইন্ড ফল্ট শনাক্ত হয়েছে, যা ১৮৮৫ সালে গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েকের সাথে যুক্ত ছিল। এই ফল্টগুলোর কারণে ঢাকার ৭০% ভবন ঝুঁকির মুখে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভূতাত্ত্বিক সৈয়দ হুমায়ুন আক্তার বলেছেন, ব্লাইন্ড ফল্টের কোনো পূর্ব সংকেত পাওয়া যায় না। ঢাকার নিচে এমন ফল্ট থাকলে কোনো সতর্কতা ছাড়াই বিপর্যয় আসবে। কোন এলাকায় ঝুঁকি বেশি, কোন এলাকায় কম? ঢাকার ভূগঠন দুই ধরনের, মধুপুরের শক্ত লাল মাটি এবং জলাভূমি ভরাট নরম মাটি। শক্ত লাল মাটির এলাকাগুলো তুলনামূলক নিরাপদ। রমনা, ধানমন্ডি, লালমাটিয়া, মগবাজার, তেজগাঁও, মিরপুর, নিউ মার্কেট, গুলশান, মতিঝিল এই এলাকাগুলো। কিন্তু বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী সতর্ক করছেন, এলাকা নয়, ভবনই ঝুঁকির প্রধান নির্ধারক। শক্ত মাটিতেও দুর্বল ভবন ধসে পড়তে পারে। অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা, আফতাবনগর, বাড্ডা, মেরুলবাড্ডা, খিলক্ষেত, উত্তরা সেক্টরের কিছু অংশ, কেরানীগঞ্জ, পূর্বাচলের বহু অংশ।
পুরান ঢাকার ঝুঁকি সরু রাস্তা ও ফায়ার সার্ভিসের প্রবেশ অযোগ্যতার কারণে বেশি, যদিও কিছু শতাব্দী পুরাতন ভবন ভূমিকম্প সহ্য করেছে। নতুন ঢাকার 2 তলার ফাউন্ডেশনে 6 থেকে 8 তলা নির্মাণ, নকল রড ও বালু ভর্তি কলাম ব্যবহার ঝুঁকি বাড়িয়েছে। রাজুকের হিসাবে ঢাকার 90% ভবন বিল্ডিং কোড লঙ্ঘন করেছে। সাম্প্রতিক ভূমিকম্পের পর 3252টি ভবন জরিপে 42টি অবিলম্বে ভাঙার সুপারিশ করা হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এভাবে কোনো শহর ভূমিকম্পে টিকতে পারে না। পাইলিংয়ের মিথ যথেষ্ট নয়। বসুন্ধরা, আফতাবনগরের মতো নতুন এলাকাগুলো জলাভূমি ভরাট করে গড়ে উঠেছে। অনেকেই পাইলিং করলেই নিরাপদ মনে করেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি যথেষ্ট নয়। অধ্যাপক মেহেদী আনসারী ব্যাখ্যা করেছেন, জলাভূমিতে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট ছাড়া পাইলিং দুলে যাবে। গভীর কম্পনে মাটি তরল হয়ে পাইলিংয়ের কার্যকারিতা কমে যেতে পারে। বেস আইসোলেশন প্রযুক্তি ছাড়া উচ্চ ভবন বিপজ্জনকভাবে তোলে। ওয়ার্ল্ড ব্যাংকের মূল্যায়নে বড় ভূমিকম্পে ক্ষতি হতে পারে ব্যাপক। পরিবহন খাতে $1 বিলিয়ন, পানি ও পয়ঃনিষ্কাশনে $887 মিলিয়ন, বিদ্যুতে $27 মিলিয়ন, সামগ্রিকভাবে ক্ষতি হতে পারে প্রায় $1914 বিলিয়ন বেশি। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে খরচ হতে পারে মোট ক্ষতির মাত্র 10 থেকে 15%। আসুন কয়েকটা কেস স্টাডি দেখি। টোকিও 9 মাত্রার ভূমিকম্প সামলেছে কঠোর বিল্ডিং কোড, রেট্রোফিটিং ও বেস আইসোলেশনের কারণে। তুরস্ক 2023 সালের 7.8 মাত্রার কম্পনে 50,000-এর বেশি মৃত্যু দুর্বল ভবন ও দুর্নীতির কারণে। ইন্দোনেশিয়া থার্ড পার্টি ভেরিফিকেশন চালু করে ক্ষতি কমিয়েছে 60%। জাকার্তা ভূমিকম্পেও ঝুঁকি মোকাবেলায় কঠোর নিয়ম প্রয়োগ করেছে। ঢাকার বর্তমান অবস্থা অনেকটা তুরস্কের মতো, ঝুঁকি আছে কিন্তু প্রস্তুতি অত্যন্ত নগণ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 24 নভেম্বর একটি জাতীয় টাস্কফোর্স গঠন করেছেন। রাজুকের নতুন আইনে মাস্টার প্ল্যান লঙ্ঘনে 10 কোটি টাকা জরিমানা ও 2 বছরের কারাদণ্ডের বিধান এসেছে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ভূমিকম্প সেন্সর নেটওয়ার্ক স্থাপিত হলেও পূর্ণাঙ্গ মনিটরিং কার্যকর হয়নি। স্থপতি ইকবাল হাবিব বলছেন, রেট্রোফিটিং, পুনর্বিন্যাস, বিল্ডিং কোডের প্রয়োগ ও জলাভূমি ভরাট, এই 4টি পদক্ষেপে ঢাকা বাঁচানো যাবে, কিন্তু নির্দয় সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নগরীতে পরিণত হওয়া ঢাকার জন্য গৌরবের বিষয়, কিন্তু 5টি সক্রিয় ফল্ট ও ব্লাইন্ড ফল্টের বেষ্টনীতে এই শহরের বর্তমান প্রস্তুতি অত্যন্ত স্বল্প। ফল্ট লাইন পরিবর্তন করা যাবে না, কিন্তু ভবন, নীতি ও পরিকল্পনা চাইলেই কিন্তু পরিবর্তন করা যায়। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।